নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তুস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। আগামী 28 ও 29 এপ্রিল উত্তরপ্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28 এপ্রিল বিকেল 5টায় প্রধানমন্ত্রী বারাণসীতে মহিলা সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি প্রায় 6,350 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই উপলক্ষে তিনি সমাবেশে ভাষণও দেবেন। আগামী 29 এপ্রিল প্রধানমন্ত্রী বারাণসীর শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও পুজো করবেন। এরপর প্রধানমন্ত্রী হারদুই যাবেন এবং গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এই উপলক্ষে তিনি সমাবেশে ভাষণও দেবেন। গঙ্গা এক্সপ্রেসওয়েকে একটি প্রধান অর্থনৈতিক করিডোর হিসেবে পরিকল্পনা করা হয়েছে, যার আওতাধীন 12টি জেলার প্রায় 2,635 হেক্টর এলাকা জুড়ে সমন্বিত উৎপাদন ও লজিস্টিক করিডোর গড়ে তোলা হবে বলে জানা গেছে। আগামী 30 এপ্রিল একদিনের জন্য 13তম বিধানসভার নবম অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার বিধানসভা ভবনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। অধিবেশনের শুরুতেই প্রাক্তন বিধায়কের প্রয়াণে শোক প্রকাশ গ্রহণ করা হয়। পাশাপাশি কিংবদন্তি গায়িকা আশা ভোসলেকে স্মরণ করে শোক জ্ঞাপন করা হয়। তারপর মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা করা হবে বলে জানালেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বিধানসভা একদিনের জন্য মাননীয় অধ্যক্ষ মহোদয় আহ্বান করেছেন, কারণ ওনার কাছে 17 জন সদস্যা চিফ হুইপ কল্যাণী রায় সহ একটা দরখাস্ত দিয়েছে, পিটিশন দিয়েছে যে একটা বিষয় নিয়ে, বিষয়টা হলো নোটিশ অফ মোশনের বিষয়বস্তু, ইংরেজি না বলে বাংলা বলছি, ভারতীয় নারীদের সাংবিধানিক অধিকারকে আরও সুদৃঢ় ও সুরক্ষিত করার লক্ষ্যে এই সভা দেশের সকল সংসদীয় রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করছে যে 2011 সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ, মানে ডিলিমিটেশন যেটা বলি, এই ডিলিমিটেশন প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এডিসি সদর দপ্তর খুমলুঙের পরিষদীয় ভবনে সোমবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্যের আইন সচিব শঙ্করী দাস আনুষ্ঠানিকভাবে মোট 28 জন নির্বাচিত সদস্যের মধ্যে 24 জনকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর টিপরামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উন্নত এডিসি গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান এডিসি সদর দপ্তর খুমলুঙের পরিষদীয় ভবনে সোমবার অনুষ্ঠিত হয়। রাজ্যের আইন সচিব শঙ্করী দাস আনুষ্ঠানিকভাবে মোট 28 জন নির্বাচিত সদস্যের মধ্যে 24 জনকে শপথ বাক্য পাঠ করান। পূর্ব ঘোষণা অনুযায়ী বিজেপির 4 জন নির্বাচিত এমডিসি এই শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের মুখ্য নির্বাহী আধিকারিক রাভেল হামেন্দ্র কুমার। শপথ গ্রহণ পর্বে দর্শক আসনে উপস্থিত ছিলেন টিপরামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের সভাপতি বিজয় রাঙ্খল, দলের সম্পাদক তথা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ দলীয় নেতা কর্মীরা। শপথ গ্রহণের পরপরই এক্সিকিউটিভ অফিসার নবগঠিত টিটিএএডিসির প্রথম সভা পরিচালনার জন্য চেয়ারম্যান হিসেবে জেলা পরিষদ সদস্য জগদীশ দেববর্মার নাম ঘোষণা করেন। প্রথা অনুযায়ী তিনি সভা সম্বোধন করার পর অনির্দিষ্টকালের জন্য সভার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। এদিন শপথ গ্রহণের পর মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উন্নত এডিসি গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জোর দেন। তিনি জানান, স্বশাসিত জেলা পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন এবং জনসাধারণের মৌলিক পরিষেবার উন্নয়নকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। এছাড়াও শিক্ষা, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দিকেও নজর দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপরও গুরুত্বারোপ করেন। I think you will see some very drastic reforms change, because I've realized
that working only to please the system does not help. We have to work to change the system, because sometimes what I've noticed in the last 5 years was I wanted to bring in a lot of changes, we wanted to do a lot of new things, but what I felt was that there were certain obstacles in the way. I think if we want a new Tripura, a young Tripura, then we have to change the system. If in Nepal, Balen Shah becomes the Prime Minister at 35, then why can't we have someone young also trying to drive home a new agenda for a better Tripura? We want to ensure that we come out with a new vision plan which will deliver on education, health, drinking water, sports, opportunity, entrepreneurship. I think that should be a area of focus. That Tripura cannot develop without TTADC and vice versa. So I think it is very important that attention is, elections are over, we should try to develop the people of TTADC and the people of Tripura. Thank you. ব্যুরো রিপোর্ট একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যের 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.mins.ind.in, a unit of Diplo Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে গোটা বিশ্বের জ্বালানি তেলের সংকট চরম আকার ধারণ করেছে। এরই প্রভাব পড়েছে এবার ভারতে। পেট্রোল পাম্পে তেলের মজুদ শেষ হতে চলেছে। এই খবর ছড়িয়ে পড়তে পেট্রোল ডিজেল কিনতে ভিড় পাম্পগুলোতে, যার পরিণতি মুহূর্তের মধ্যে শেষ হলো অন্ধ্রপ্রদেশে 400-র বেশি পেট্রোল পাম্পের মজুদ। বন্ধ হলো পাম্পগুলো। সরকারি সূত্রে জানা গেছে সে রাজ্যে মোট পেট্রোল পাম্পের সংখ্যা 4510টি। এর মধ্যে 421টি পাম্পে পেট্রোল ও ডিজেলের মজুদ শেষ হয়ে গেছে। এই অবস্থায় বাকি পাম্পগুলোতে 2 চাকার যানে 2 লিটার ও 4 চাকার যানে 10 লিটার পেট্রোল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। তারপরও মিলছে না তেল। প্রজ্ঞা ভবনে 2027 সালের আদমশুমারির প্রথম পর্যায়ের প্রস্তুতি নিয়ে একদিনের রাজ্য স্তরের গুরুত্বপূর্ণ কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরার ডিরেক্টর অফ সেন্সাস অপারেশন রতন বিশ্বাস, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনারের ডেপুটি রেজিস্ট্রার জেনারেল সুভাষ দাশগুপ্ত সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল রাজ্যে জনগণনার প্রথম পর্যায় কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে তার বিস্তারিত পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করা। সভায় রাজ্যের সব জেলার ডিএম, এডিএম, এসডিএম সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা অংশগ্রহণ করেন। জানা গেছে রাজ্যে জনগণনার প্রথম পর্যায়ের কাজ শুরু হবে আগামী 17 জুলাই থেকে, যা চলবে 31 জুলাই পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্যায়ে শুরু হবে 1 আগস্ট থেকে এবং তা চলবে 30 আগস্ট পর্যন্ত।
মোট ৪৫ দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হবে। রাজ্যের ডিরেক্টর অব সেন্সাস অপারেশন রতন বিশ্বাস এ সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন। বেসিক্যালি আজকের এই কনফারেন্সের মধ্যে দিয়ে আমাদের মানে সেন্সাস 2027 এর জার্নি শুরু হলো। মূলত আজকের মূল টার্গেট হলো অ্যাওয়ারনেস বিল্ড করা। যারা সেন্সাস ফাংশনারি যারা আছে, ডিএম এন্ড কালেক্টর, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, তারাই মূলত সেন্সাসটা করান আমাদের সেন্সাস নোটিফিকেশন অনুযায়ী তাদেরকে সেন্সিটাইজ করা হয়। সারাদিনব্যাপী বিভিন্ন টেকনিক্যাল আলোচনা হবে, কীভাবে করা হবে, কী করা হবে, টাইম বাউন্ড, ট্রেনিং, এতে ডিটেলস আজকে সারাদিনের হোল ডেতে আজকে প্রোগ্রাম করা আছে। আমাদের স্টেটের সেন্সাসের যে ডেট শিডিউল করা আছে এটা স্টেট টু স্টেট ভেরি করে, ফেজ 1 এন্ড ফেজ 2। ফেজ 1 এর ক্ষেত্রে আমাদের স্টেটের শিডিউল করা আছে জুলাই মাসে। জুলাইয়ের 17 জুলাই থেকে 31 জুলাই হলো আমাদের সেলফ ইনোভেশনের ডেট, যারা নিজে নিজে করাই বা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে 1 আগস্ট থেকে 30 আগস্ট 30 ডেজ, টোটাল 15 ডেজ প্লাস 45 ডেজের আমাদের যে শিডিউল এটা আমাদের পুরোর ক্ষেত্রে নোটিফাই করা আছে। এই অনুযায়ী আমাদের ফেজ ম্যানারে বিভিন্ন টাইম ফ্রেমে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো হবে, ট্রেনিং হবে, এগুলো চলতে থাকবে। এখন টিল এন্ড অফ দি ফেজ 1 এগুলো চলতে থাকবে। এগুলো আমাদের ফেজ 2 তো নেক্সট ইয়ার আপনারা জানেন সবাই, ফেজ 2 সেন্সাস যেটা হবে। এখন মূলত ফেজ 1 হবে হাউস লিস্টিং যারা আছে, বাড়িঘর স্ট্রাকচার, তার এমিউনিটিস, সুযোগ সুবিধাগুলো কী আছে, এটাই মূলত আজকে এখনকার ফেজ 1 এর অ্যাক্টিভিটিসগুলো আছে। এবারের সেন্সাস 2000 সেন্সাস যেটা হবে 100% ডিজিটাল। এখানে কোনো ম্যানুয়াল কোনো কনসেপ্টই থাকবে না, টোটালটাই অনলাইন হবে, মোবাইলের মাধ্যমে হবে। টোটাল এন্টায়ার প্রসিডিউর যেটা আছে একদম টিল এন্ড অফ দি সেন্সাস 27 এটা একদম 100% ডিজিটালি হবে। আগরতলা উজান অভয়নগরের কাটাখালের বাসিন্দারা তাদের বাসস্থানের বিকল্প ব্যবস্থা করার জন্য সোমবার সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে এডিশনাল এসডিএম রাজদীপ রায়ের নিকট ডেপুটেশন প্রদান করেন। প্রশাসনের তরফে রবিবার তাদের উচ্ছেদ নোটিশ ধরিয়ে দেওয়া হয় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে। এরই প্রতিবাদে তাদের স্থায়ী বাসস্থানের দাবিতে তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায়। সেদিন প্রশাসনের তরফে তাদের সাথে আলোচনা করা হবে বলে রাস্তা অবরোধ মুক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার উচ্ছেদ নোটিশ প্রাপ্তরা সদর মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে তাদের বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন প্রদান করেন। প্রশাসনের তরফে তাদের দাবির সপক্ষে সর্বতোভাবে চেষ্টা করা হবে বলে জানানো হয় এবং এখনই তাদের ঘরবাড়ি ভাঙা হবে না বলে জানানো হয়। এ সম্পর্কে প্রতিনিধি দলের তরফে সংবাদ মাধ্যমে অবগত করা হয়। আইসিসে কালকে যে আমরা ডেপুটেশন দিলাম, ব্রিজের ধর্ণা দিয়েছি বসি আমরা সবাই, তো এই কারণে আমরা কইছে এসডিএম স্যারের লোক আজকে দেখা করার কথা ছিল। তো এখন এসডিএম স্যারের তো দেখা করতে পারছি না, এডিশনাল এসডিএম নিতে তাহলে কইছে আমরা যে আমরা যে দাবি এটি চেষ্টা করবো, এটি যদি দিতে পারে দিয়ে সেটা তারপরে উঠাইব। আর কখন অব্দি কোনো মানে ভাঙচুরের কোনো কিছু আর হইতো না, তারা এটা আমরা জানাই করবো দেখি কখন নিশ্চিত থাকতে পেরেছি আমাদের। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সদর মহকুমা কমিটির তরফে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয়। বিশেষ করে অভিযোগ করা হয় আগরতলা শহরের রামনগর, কৃষ্ণনগর সহ বিভিন্ন এলাকায় মারাত্মকভাবে জন্ডিস সহ অন্যান্য জলবাহিত রোগ ছড়িয়ে পড়েছে। উক্ত এলাকার বহু নাগরিক বর্তমানে অসুস্থ হয়ে নিজেদের বাড়ি ঘরে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিনিধি দলের তরফে বাম যুব নেতৃত্ব সন্দীপন দেব অভিযোগ করেন, স্মার্ট সিটির নামে অপরিকল্পিতভাবে ড্রেন রাস্তা কাটার কারণে নোংরা জলের সংমিশ্রণ ও তীব্র গরমে নিয়মিত পর্যাপ্ত জল না পাওয়ার ফলে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকটে দাবি করা হয় আগরতলা শহর এলাকায় জনসচেতনতা তৈরি করা সহ জলবাহিত রোগ মোকাবেলা করতে স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা এবং চিহ্নিত রোগীদের সঠিক পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। বিভিন্ন এলাকায় রাস্তা কাটা হচ্ছে, ড্রেন কাটা হচ্ছে, এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে তার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, লিকেজ হচ্ছে এবং তার মধ্য দিয়ে নোংরা জল মানুষের বাড়ি ঘরে পৌঁছাচ্ছে এবং এই জল পান করার পর জন্ডিস সহ বিভিন্ন ধরনের জলবাহিত রোগে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। অন্যতম আক্রান্ত এলাকা রামনগর, কৃষ্ণনগর, আগরতলা শহরের জয়নগর এবং বিভিন্ন জায়গা থেকে এই সমস্যাগুলি বারবার উঠে আসছে। আমরা আবার এসছি
মূলত রামনগর কৃষ্ণনগরে যে সমস্যা চলছে, জন্ডিসের যে প্রাদুর্ভাব হয়েছে, তা থেকে মানুষকে মুক্ত করার জন্য যাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক আমাদের আশ্বস্ত করেছেন ওনার তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ রয়েছে। এডিসির চাকুরি কেলেঙ্কারি নিয়ে সরব হলো জনজাতি অংশের বেকাররা। জানা গেছে এডিসিতে 120 জনকে চাকুরি দেওয়া হয়েছে বাঁকা পথে। স্বচ্ছভাবে কেন বেকারদের নিয়োগ করা হচ্ছে না, কেন এই কেলেঙ্কারির ঘটনা ঘটছে, তারই প্রতিবাদে সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করে বেকাররা। তাদের দাবি হলো এই চাকুরিগুলিতে বাতিল করতে হবে, কারণ এই এডিসি অঞ্চলগুলোতে অনেক বেকার আছে। যাদেরকে চাকুরি দেওয়া হয়েছে তারা নাকি এমডিসি নেতাদের জনগোষ্ঠী বলে বেকাররা জানায়। অটো ও স্কুটির মধ্যে সংঘর্ষে 2 জন আহত হয়। ঘটনায় গুরুতর আহত হয় স্কুটি চালক। ঘটনাটি ঘটে সোমবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজার সংলগ্ন এলাকায়। জানা গেছে ইলেকট্রিক অটোটি পেছন থেকে এসে ধাক্কা দিয়ে স্কুটিকে ফেলে দেয় ড্রেনে। এতে গুরুতর আহত হয় স্কুটি চালক তাপস দাস। অল্প বিস্তর আহত হন অটো চালক আকাশ দাসও। ঘটনার পর স্থানীয়রা আহত স্কুটি ও অটো চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ এবং ঘটনার তদন্তে নামে। সকাল মানে 10টার সময় একটা খবর পাই কালীবাজারের দিকে একটু আগে, সেখানে একটা ছুরি অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে এসে আমরা খবর পাই ছুরি টেনে ওভারটেক করতে গিয়ে তার দুর্ঘটনা ঘটে। তো ছুরি চালক মানে একটু নিজুর হয়েছে, এটাকে এটা আইএলএসে শিফট করা হয়েছে। কতজন আহত হয়েছে? এখন তো প্রাথমিক তদন্তে যতটুকু জানে একজন যে ছুরি চালক আহত হয়েছে। কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা। ঝড়ে বড় বড় গাছ ভেঙে পড়েছে অনেকের বসত ঘরের উপর। ক্ষয়ক্ষতি প্রচুর। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের ছাউনি ছোট ছোট ছিদ্র হয়ে গেছে। ঝড়ে ক্ষয়ক্ষতির সম্মুখীন পান চাষিরা। কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ বিদ্যুৎ পরিষেবা। রবিবার সন্ধ্যা থেকে দফায় দফায় ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হয়। আচমকা আছড়ে পড়ে ঝড়ে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে বসত ঘর ভেঙে যায়। আবার কোথাও রাস্তাঘাট সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে। ঝড়ের দাপটে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি ও তারের উপর গাছ পড়ায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। আমরা সব পুরোটা করতে নিয়ে গেলাম। কি করে কি নাম তোমার? প্রশান্ত দেখ কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? 20-25 হাজার টাকার ভিতরে মাল আছে। মিশিং আছিল, রড কাটার মিশিং সব নষ্ট হয়ে গেছে। সব বিদ্যা ভিতরে সিমেন্ট আছিল 20 বস্তা। কি চাও তুমি? ক্ষতিপূরণ দিলে তো ভালো আছিল সরকারের কাছে। কালকে ঝড়ে সাবরুম মহকুমায় রবিবার সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় একাধিক পান বাগান। ঝড়ের দমকা হাওয়া ও বৃষ্টিতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বর্তলি গ্রাম পঞ্চায়েতের পান চাষিরা। স্থানীয় পান চাষি অর্জুনদের বাগান প্রায় সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যায় ঝড়ে। একইভাবে চাষি দিলীপ দাসের পান বাগানও ব্যাপক ক্ষতি হয়েছে। বহু কষ্টে গড়ে তোলা তাদের জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গতদিনে তুফানে তো বড় ভিডিও ফুল হারাই দিছে। তখন তুলতে 30-35 হাজার টাকা লাগবে। আপনার আয়ের উৎস কি এই পানের ফানা পরে? তো কেমন ধরনের কি কি ক্ষতি হয়েছে আপনার? হয়তো সব চলে গেছে। আমরা এটা পুরো ঠিক করতে হেঁটে তুলতে 35 হাজার, এটি ঠিক করতে আরো 10 হাজার। কতটুকু জায়গার মধ্যে পানের বরজটা আছে? কোনটা? শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশ্রামগঞ্জ ননজলা এলাকায়। এই এলাকার মুসলিম গৃহবধূ রুকিয়া বেগমের বসত ঘরের টিনের ছাউনি ছিদ্র হয়ে যায়। এখন সরকারি সাহায্যের অপেক্ষায় অসহায় পরিবারগুলো। তো গতকালকে বৃষ্টি এসে শিলাবৃষ্টি করে টিন পুরা সিরা বেড়া ঘরের মধ্যে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। এদিক দিয়ে পুরা উল্টে এলাইছে।
এই অবস্থার মধ্যে আছে আর কি হঠাৎ করে। এখন কি চাইতেছেন? এখন চাইতে আছি যদি পঞ্চায়েত বা সরকার কিছু সাহায্য সহায়তা করে হলে উপকার হইব আর কি, আমরা গরিব মানুষ। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু, ক্ষয়ক্ষতির সংখ্যাও প্রচুর। এখন ক্ষতিগ্রস্তরা সরকারি সাহায্যের অপেক্ষায় আছেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাই সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.meins.ind.in, a unit of Diplo Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। বাস ও বাইকের সংঘর্ষে আহত বাইক চালক। সোমবার শান্তিরবাজার বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক ও বাসের মধ্যে এই সংঘর্ষ ঘটে। আহত বাইক চালক শান্তিরবাজার পুরাতন হাসপাতাল রোড এলাকার বাসিন্দা ত্রিজিৎ মালাকার। জানা যায় বাসটি আগরতলা থেকে সাব্রুমের দিকে যাচ্ছিল। এর মধ্যে যাত্রী ওঠানোর জন্য হঠাৎ করে বাসটি থেমে যাওয়াতে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের অভিযোগ, শান্তিরবাজারে একটি সুনির্দিষ্ট বাস স্ট্যান্ড নেই। আগরতলা সাব্রুম উভয় দিকে চলাচল করা সকল বাস শান্তিরবাজারে যত্রতত্র পার্কিং করে থাকে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। এদিন যত্রতত্র পার্কিং এর জন্য এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিমত। সুনির্দিষ্ট স্থানে বাস পার্কিং করার জন্য পরিবহন দপ্তরকে উদ্যোগ গ্রহণের দাবি উঠতে শুরু করেছে। রবিবার গভীর রাতে সোনামুড়া থানাধীন কুলুবাড়ি, এনসিনগর, দুর্গাপুর ও শ্রীমন্তপুর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গভীর জঙ্গল এলাকায় যৌথ অভিযান চালিয়ে পুলিশ ও বিএসএফ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এই অভিযানে ছিল বিএসএফ এর 81 নম্বর ব্যাটালিয়নের জওয়ান এবং সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে 33 কেজি শুকনো গাঁজা, 130 বোতল নেশা জাতীয় এসকপ সিরাপ এবং প্রায় 4000 ইয়াবা ট্যাবলেট। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই মাদক দ্রব্যগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী জঙ্গলে মজুত করে রাখা ছিল। এ বিষয়ে সোমবার সোনামুড়া থানার ওসি তাপস দাস জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় 8.5 লক্ষ টাকা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে তিনি জানান। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে শ্রীমন্তপুর, দুর্গাপুর, এনসিনগর এবং কুলুবাড়ি বর্ডার রুট আছে, ওইখানে পেট্রোলিং এর সময় নার্কোটিক্স ড্রাগস বাজেয়াপ্ত করা হয়, যা টোটাল গাঁজা পাওয়া যায় 33 কিলো এবং এসকপ পাওয়া যায় 130 বোতল এবং ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় 4000 এর মতো কোয়ান্টিটি। তো এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং আমাদের সোনামুড়া থানাতে জিডিএফজি করা, এবং আমরা একটা অলরেডি এনকোয়ারি স্টার্ট করে দিয়েছি যে এগুলার এই যে ড্রাগস
পিছনে মানে কে বা কারা যুক্ত আছে। তো আমরা তাদের আইডেন্টিফাই করে আমরা তাদের আইনের আওতায় অবশ্যই আনবো। ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী 2 দিন ঝড় বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মৌসুম বিভাগ জানিয়েছে রাজ্যের একাধিক এলাকায় মাঝারি থেকে প্রবল বজ্র ঝড়, বিদ্যুৎ চমকানো, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুম বিভাগের তরফে জানানো হয়েছে বিশেষ করে খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলায় আবহাওয়ার প্রভাব বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুই জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। রাজ্যের বাকি অংশে জারি করা হয়েছে হলুদ সতর্কতা, যেখানে বজ্রঝড় ও দমকা হওয়ার সম্ভাবনা থাকলেও প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রাক বর্ষার সময় এই ধরনের আবহাওয়া অস্বাভাবিক নয়, তবে এবারের ঝড়ো হাওয়া ও বজ্রপাতের তীব্রতা বেশি হতে পারে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, খোলা জায়গা এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই সতর্কতা 29 এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলেও জানানো হয়। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার।